বাংলাদেশ ইতিমধ্যেই প্রবেশ করেছে এক নতুন ঐতিহাসিক যুগে, নিউক্লিয়ার এনার্জির যুগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। 1,13,000 কোটি টাকার বেশি বিনিয়োগ, কিন্তু সাধারণ মানুষের মনে বড় দুটি প্রশ্ন: এটি কি আমাদের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মিটিয়ে আশীর্বাদ হয়ে আসবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল বা জাপানের ফুকুশিমার মতো বড় কোনো ঝুঁকি? চলুন আজকের ভিডিওতে আমরা ডাটা এবং লজিক দিয়ে বিষয়টি বিশ্লেষণ করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আসি কেন এবং কিভাবে এটি আশীর্বাদ হয়ে ফিরে আসবে। পয়েন্ট নাম্বার 1, বিশাল উৎপাদন ক্ষমতা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে আসবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা আমাদের বেজ লোড চাহিদা মেটাতে বিশাল ভূমিকা পালন করবে। পয়েন্ট নাম্বার 2, এটি পরিবেশ বান্ধব। কয়লা বা গ্যাস পোড়ালে যে পরিমাণ কার্বন নির্গত হয়, নিউক্লিয়ার এনার্জিতে তা শূন্যের কাছাকাছি। এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের এক বিশাল বড় পদক্ষেপ। পয়েন্ট নাম্বার 3, দীর্ঘমেয়াদী সাশ্রয়। যদিও নির্মাণ খরচ অনেক বেশি, কিন্তু একবার চালু হয়ে গেলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের খরচ কয়লা বা তেলের তুলনায় অনেক কম এবং স্থিতিশীল। এটি প্রায় 60 থেকে 80 বছর পর্যন্ত বাংলাদেশের বিদ্যুৎ খাতে সেবা দিয়ে যেতে পারবে। এবার আসা যাক মুদ্রার উল্টা পিঠে, অর্থাৎ ঝুঁকিগুলি কি কি সে বিষয়ে একটু আলোকপাত করা যাক। ঝুঁকি নাম্বার 1, নিরাপত্তা ও দুর্ঘটনা। 1986 সালের 26 এপ্রিল রাতে রাশিয়ার চেরনোবিল পাওয়ার প্ল্যান্টের 4 নম্বর রিঅ্যাক্টরে একটি সেফটি টেস্ট করার সময় হঠাৎ রিঅ্যাক্টরের পাওয়ার বা শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর ফলে রিঅ্যাক্টরের ভেতরে তীব্র বিস্ফোরণ ঘটে এবং উপরের বিশাল ছাদ উড়ে যায়। ফলে বিশাল এলাকা তেজস্ক্রিয়তায় দূষিত হয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এলাকাটি বর্তমানেও জনশূন্য অবস্থায় আছে। এবং 2011 সালের 11 মার্চ জাপানে 9 মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পের সাথে সাথে ফুকুশিমা পাওয়ার প্ল্যান্টের রিঅ্যাক্টরগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আসল সমস্যা শুরু হয় এর কিছুক্ষণ পর আসা বিশাল সুনামির কারণে। প্রায় 15 মিটার উঁচু সুনামির ঢেউ প্ল্যান্টের সুরক্ষা দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। সুনামির পানি রিঅ্যাক্টর ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত ডিজেল জেনারেটরগুলি ডুবিয়ে দেয় এবং রিঅ্যাক্টরগুলো ঠান্ডা করার সকল ব্যবস্থা পুরোপুরি অকার্যকর করে দেয়। পর্যাপ্ত শীতলীকরণের অভাবে রিঅ্যাক্টরের কোর বা জ্বালানি মাত্রাতিরিক্ত গরম হয়ে গলে যায় এবং হাইড্রোজেনের বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাটি চেরনোবিলের মতো ততটা ভয়াবহ না হলেও এলাকাটি থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নিতে হয়েছিল। ফুকুশিমা বা চেরনোবিলের মতো দুর্ঘটনার ভয় বাংলাদেশের মানুষের মনে কিন্তু কাজ করে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে ছোট কোনো ভুলও ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। তবে রূপপুরে ব্যবহৃত রিঅ্যাক্টরটি চেরনোবিলের মতো নয়। রূপপুরে রাশিয়ার 3+ জেনারেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা অনেক বেশি নিরাপদ। এটি অনেক বেশি আধুনিক এবং সুরক্ষিত। ফুকুশিমায় বিদ্যুৎ চলে যাওয়ায় জেনারেটর বন্ধ হয়ে দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু রূপপুরে রিঅ্যাক্টর এমনভাবে তৈরি যে বিদ্যুৎ বা জেনারেটর ছাড়াও এটি প্রাকৃতিকভাবে, যেমন বাতাসের প্রবাহ বা অভিকর্ষ বল ব্যবহার করে রিঅ্যাক্টরকে ঠান্ডা রাখতে পারবে। আর চেরনোবিলে যা ছিল না, রূপপুরে তা আছে, অর্থাৎ 2টি স্তরের মজবুত কংক্রিট দেয়াল বা ডাবল কন্টেইনমেন্ট। আশা করা যায় যা কোনো তেজস্ক্রিয়তাকেই বাইরে আসতে দেবে না। ঝুঁকি নাম্বার 2, তেজস্ক্রিয় বর্জ্য। নিউক্লিয়ার বর্জ্য হাজার বছর ধরে ক্ষতিকর থাকে, তবে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চুক্তি আছে যে এই বর্জ্য রাশিয়া ফেরত নিয়ে যাবে। কিন্তু পরিবহনের সময় বা সাময়িক স্টোরেজের সময় সামান্যতম ভুলের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। এখন আসি সেই প্রশ্নে যা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং চায়ের কাপে ঝড় ওঠে: রূপপুর প্রকল্পের দুর্নীতি এবং আকাশচুম্বী খরচ।
বলা হয়ে থাকে এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু কেন? এবার আমরা এই বিষয়টিকে একটু বিশ্লেষণ করে দেখি। প্রথমত, খরচের তুলনা ও বাস্তবতা। অনেকেই অভিযোগ করেন যে অন্য দেশের তুলনায় আমাদের দেশে খরচ অনেক বেশি। তবে ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে দেখলে প্রতিটি প্রকল্পের ভৌগোলিক অবস্থা, ব্যবহৃত প্রযুক্তি এবং সেফটি মেজারমেন্ট আলাদা আলাদা হয়। রাশিয়ার আধুনিক 3+ জেনারেশন প্রযুক্তি এবং বর্জ্য ব্যবস্থাপনার খরচ এই বিশাল বাজেটের একটি বড় অংশ। চায়ের কাপের দ্বিতীয় ঝড় হচ্ছে স্বচ্ছতার অভাব এবং বালিশ কাণ্ড। আমাদের মনে রাখতে হবে, রূপপুর প্রকল্পের নাম শুনলেই অনেকের মাথায় আসে সেই আলোচিত বিশাল বালিশ কাণ্ড। যদিও সেটি ছিল আবাসিক প্রকল্পের বিষয়, মূল রিয়েক্টরের সাথে এর সরাসরি কোনোই সম্পর্ক নেই। তবু এই বিশাল প্রকল্পের উপর জনগণের আস্থা সংকট তৈরি করেছে এই বালিশ কাণ্ড। এত বড় একটি জাতীয় প্রকল্পে স্বচ্ছতা এবং প্রতিটি পয়সার সঠিক হিসাব রাখা কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জনগণের জন্য একটি বড় ধরনের স্বস্তি। চায়ের কাপে ঝড় তোলা তৃতীয় পয়েন্টটি হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের বোঝা। দুর্নীতির অভিযোগের পাশাপাশি আরেকটি চিন্তার বিষয় হলো বিশাল অঙ্কের বিদেশি ঋণ। যদি সময় মতো এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু না হয়, তবে এই ঋণের বোঝা দেশের অর্থনীতির উপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। তাই প্রকল্প পরিচালনায় শতভাগ সততা এবং পেশাদারিত্ব বজায় রাখা এখন সময়ের দাবি। চায়ের কাপে ঝড় ওঠা আরও একটি মূল পয়েন্ট হলো দক্ষ জনবল বনাম স্বজনপ্রীতি। প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, তা পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ এবং প্রশিক্ষিত জনবল। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনো সাধারণ বিষয় নয়, কোনো সাধারণ পাওয়ার প্ল্যান্ট নয়। এটি একটি তেজস্ক্রিয় বিষয়। এখানে সামান্য একটি ভুলও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এখানে নিয়োগ প্রক্রিয়া এবং জনবল ব্যবস্থাপনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন। প্রথমেই বলি কারিগরি দক্ষতার গুরুত্ব। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বিভিন্ন শাখার ইঞ্জিনিয়ারদের দীর্ঘমেয়াদী বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজন হয়। আমাদের দেশের অনেক ইঞ্জিনিয়ার রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন, যা ইতিবাচক। কিন্তু প্রশ্ন ওঠে, এই প্রশিক্ষণার্থীদের নিয়োগগুলি কি পুরোপুরি মেধার ভিত্তিতে হয়েছে? কারণ পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে অভিজ্ঞতা এবং মেধার কোনোই বিকল্প নাই। দ্বিতীয়ত বলতে হবে স্বজনপ্রীতির ঝুঁকি। দুর্ভাগ্যবশত আমাদের দেশের বিভিন্ন সরকারি প্রকল্পে স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাবের অভিযোগ পাওয়াই যায়, এবং বাংলাদেশের মানুষ এটা বিশ্বাসই করতে চায় না যে সরকারি কোনো প্রকল্পে স্বজনপ্রীতি, তদবির বা দুর্নীতি থাকবে না। কিন্তু রূপপুরের মতো জায়গায় যদি অযোগ্য বা কম দক্ষ কাউকে শুধু সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তবে সেটি হবে দেশের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি। চেরনোবিল দুর্ঘটনার অন্যতম কারণ ছিল অপারেটরদের ভুল সিদ্ধান্ত। তাই এখানে স্বজনপ্রীতির কোনো সুযোগ থাকা মানেই হলো বড় ধরনের দুর্ঘটনার পথ প্রশস্ত করা। পয়েন্ট নম্বর 3, দীর্ঘমেয়াদী নির্ভরশীলতা। বর্তমানে প্রকল্পটি পরিচালনার জন্য আমরা রাশিয়ার উপর পুরোপুরি নির্ভরশীল, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের নিজেদের দক্ষ জনবল তৈরি করতে হবে। অন্যথায় এই প্রকল্প পরিচালনার ব্যয় অনেক বেশি থেকে যাবে। যদি সঠিক মেধা যাচাইয়ের মাধ্যমে লোকবল নিয়োগ করা না হয়, তবে আমরা কখনোই স্বাবলম্বী হতে পারব না, এবং কারিগরি ত্রুটির ঝুঁকি সবসময়ই আমাদেরকে পেছন থেকে তাড়া করে বেড়াবে। পরমাণু শক্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারলে এটা উন্নয়নের চাবিকাঠি, আর অবহেলা করলে এটি ভয়াবহ বিপর্যয়। রূপপুর প্রকল্প আমাদের উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে দিতে পারে, যদি আমরা আন্তর্জাতিক মানের নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করতে পারি। আপনার কি মনে হয়, রূপপুর কি আমাদের বিদ্যুৎ সমস্যা স্থায়ী সমাধান দেবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। আর এ ধরনের আরও তথ্যবহুল ও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।